Fine, sir. Excuse me, sir. Yes. স্যার Me293 আইসোমরফাস আর আয়রন আয়রন কার্বাইড এই দুইটা স্লাইডে কি দেয়া বাকি স্যার? আইসোফরমাসটা দেওয়া বাকি, আয়রন কার্বাইড দেইনি। স্যার না স্যার। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব ক্লাস শেষে। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি বলেছিলাম যে উই উইল ডিসকাস অ্যাবাউট দি microstructure on the iron carbide diagram, how it evolves and how the microstructure changes with the change of temperature. তো এই স্লাইডটা আমরা বলেছিলাম যে স্লাইডটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, আগের দিনই খানিকটা দেখিয়ে দিয়েছিলাম। সো এই ডেভেলপমেন্ট অফ স্ট্রাকচার ইন স্টিলস এই জিনিসটার মধ্যে এটা কিন্তু আমার সেই আয়রন কার্বাইড ডায়াগ্রামেরই কন্টিনিউয়েশন। ওকে, আমরা আগের যে স্লাইডটাতে ছিলাম সেই স্লাইডটাতে উই ট্রাই টু জাস্ট see how the diagram looks like and the characteristic of that diagram. ডায়াগ্রাম এবং ডায়াগ্রাম সম্পর্কিত যাবতীয় জিনিসপত্র সেগুলো আমরা ওখানে পড়াশোনা করেছি। আর এখানে আমরা পড়বো যে স্টিলের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা কিভাবে উইথ দ্য টাইম, উইথ দ্য কুলিং মেথড অ্যান্ড উইথ দ্য টেম্পারেচার ড্রপ স্ট্রাকচারটা চেঞ্জ হতে থাকে। ওকে, so this is what we are going to discuss today. Okay, তো এখন যদি আমরা এই যে আয়রন কার্বাইড ডায়াগ্রামটা একটু দেখি, তো এখানে আমরা কিছু টেম্পারেচারের কিছু লাইন পাই, রাইট? যেমন এই 723 ডিগ্রি যে লাইনটা আছে, দিস ইজ অ্যান আইসোথার্মাল প্রসেস, রাইট? এই 723 তে আমি যে ইয়েটা পাই, যে লাইনটা পাই, দিস ইজ আইসোথার্মাল, রাইট? এন্ড এই যে লাইনটা পাচ্ছি আমরা, এটা একটা দুইটা ডিফারেন্ট টেম্পারেচার, রাইট? সো এটাকে দুটো ভাগে ভাগ করেছে। দিজ আর দ্য ক্রিটিক্যাল লাইনস অ্যাকচুয়ালি। ওকে, টেম্পারেচার লাইন যেগুলো আছে, দিজ আর দ্য ক্রিটিক্যাল লাইনস, বিকজ আফটার ইউ ক্রস দিস টেম্পারেচার লাইন ইউর স্টেট ইজ চেঞ্জড। ওকে, এই যে গামা যেটা আছে, গামা যেটা আছে, গামা থেকে, গামা মানে কি? হোয়াট ইজ দিস গামা? গামা দিয়ে কি বোঝাচ্ছি? গামা দিয়ে কি বোঝাচ্ছি? কেউ বলছে না। স্যার লিকুইড জোন স্যার। নট লিকুইড জোন। আমার আয়রন কার্বাইড ডায়াগ্রামে গামাটা দিয়ে আমি কি বুঝাই? লিকুইড জোনে তো এল থাকে, লিকুইড লেখা থাকে, এটা কি গামাটা? Eric, sir. হুম, তার মানে হচ্ছে এখনো জিনিসটা পড়া হয় নাই। অস্টেনাইট, গামা বলতেছি যে, গামা আয়রন বললেও তো হয়, তাই না? একটু বুদ্ধি করে বলে দিলেই তো হয়। স্যার গামা মানে গামা আয়রন, সবই তো আয়রনের ডিফারেন্ট ফর্ম, তাই না? আয়রনের মধ্যে কার্বনের পার্সেন্টেজের ডিফারেন্ট ফর্মেই তো আমি বিভিন্ন নাম দিয়েছি। একটা নাম দিয়েছি ডেল্টা আয়রন, একটা নাম দিয়েছি ফেরাইট, একটা নাম দিয়েছি পার্লাইট, একটা নাম দিয়েছি অস্টেনাইট। এভরিথিং ইজ আয়রন, তাই না? আয়রনের মধ্যে কার্বনের কন্টেন্টের ডিফারেন্টের জন্য ডিফারেন্ট নাম দিয়েছি বোঝার সুবিধার জন্য, যাতে নাম দিলে পরেই বুঝতে পারি যে এটা এখানে কার্বনের পার্সেন্টেজ অত। তো যদি আমরা একদম কিছু বলতেই না পারি গামা মানে কি, তাহলে অ্যাটলিস্ট এইটুকু বলতে পারি স্যার গামা আয়রন, তাই না? সো দিস ইজ অ্যাকচুয়ালি অস্টেনাইট।
ওকে, তাহলে হচ্ছে আমার কি হচ্ছে, what I am trying to say is that if this temperature line is crossed, ওকে, সেটা আমি এখান থেকে উপরে হিট দিয়েই ক্রস করি বা উপর থেকে হিট করার পরে নিচে নামার পরেই ক্রস করি, আইদার আমি কুলিং কার্ভ চিন্তা করি বা হিটিং কার্ভ চিন্তা করি, যেটাই চিন্তা করি, what happens is that if you স্যার cross তাহলে it, কি স্যার এই আলফাটা স্যার এখানে ফেরাইট স্যার? yes, স্যার ক্রিটিক্যাল টেম্পারেচার বলতেছে কি বুঝি স্যার? সেটাই তো আমি বলছি, ক্রিটিক্যাল টেম্পারেচারটা ক্রস করলেই আমার স্টেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এই স্টেটটা চেঞ্জ হয়ে একটা মিক্সচার ক্রিয়েট হচ্ছে, রাইট? সো এখানে দুইটা ক্রিটিক্যাল টেম্পারেচার দেখা যায়, একটা হচ্ছে আপার ক্রিটিক্যাল টেম্পারেচার লাইন আর একটা হচ্ছে লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার লাইন। ওকে, সরি, আই হ্যাড টু অ্যাটেন্ড এ কল। ওকে, সো আমরা কি বলতে যাচ্ছি যে ক্রিটিক্যাল টেম্পারেচারের মধ্যে যদি আমরা এটাকে কুলিং কার্ভই ধরি বা হিটিং কার্ভই ধরি, হোয়াট এভার আই টেক, if I surpass the critical temperature, then automatically the state is being changed. এখন এখানে গামা আয়রন থেকে স্ট্রেট ফরওয়ার্ড দেখা যাচ্ছে সেটা একটা আলফা এন্ড গামা আয়রনের একটা কম্বিনেশন আর সলিউশনে জিনিসটা পরিণত হয়। ওকে, দেন আবার যদি এই ক্রিটিক্যাল টেম্পারেচারটা আমি চেঞ্জ করি, ইন দ্যাট কেস দেখা যাচ্ছে আমার এই অস্টেনাইট এন্ড ফেরাইটের একটা কম্বিনেশন আসে। এটা কি বোঝা গিয়েছে? আবার এখানে আরেকটা ক্রিটিক্যাল টেম্পারেচার আছে, এটাকে বলা হচ্ছে লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার লাইন। ওকে, যখন এটাকে ক্রস করা হয় তখন এটা আলফা মিন্স ফেরাইট এন্ড পারলাইটের একটা মিক্সচার, এবং যখন এটা 0.88% বেশি কার্বন কন্টেন্ট হয় তখন সেটা পারলাইট এন্ড সিমেন্টাইটের একটা কম্বিনেশনে ক্রিয়েট হয়। ওকে, এই যে টেম্পারেচার, এই যে লাইনগুলো দেখাচ্ছি, এটা কিন্তু হচ্ছে আয়রন কার্বাইড ডায়াগ্রামের একটা জুম করলে পরে যেটা পাওয়া যায় সেটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা একটু দেখিয়ে দিলে বেটার হবে। এই যে এই পোর্শনটা নিয়ে কথা বলছি। ওকে, এই পুরোটা না দেখায় জাস্ট এইটুকু দেখানো হচ্ছে। ওকে, ইজ ইট ক্লিয়ার? অর্ধেক দেখার কারণে হয়তোবা কিছুটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, কিন্তু আমরা কথা বলছি এই পোর্শনটা নিয়ে। ওকে, সেটা হচ্ছে এই যে অস্টেনাইটের যে আপার ক্রিটিক্যাল টেম্পারেচার এটা, এবং এটাকে লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার বলা হচ্ছে। আন্ডারস্টুড? ইয়েস স্যার।
ওকে, সরি। সো এইটা হচ্ছে আমার ওই অস্টেনাইটের ওই পোর্শনটুকু, জাস্ট দ্যাট পোর্শন ওয়্যার মাই ক্রিটিক্যাল টেম্পারেচার লাইনস আর ভিজিবল। ওকে, সো আমাদের কথা কি হচ্ছে, যে আমাদের কথা হচ্ছে যে whenever my cooling curve, my at any certain composition, whenever it crosses the critical temperature line, then it changes its state. ওকে, সো আপার এন্ড লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারের কারণে এই ভ্যারিয়েশনটা হয়, এবং এই টেম্পারেচার ভ্যারিয়েশনের কারণে আমার স্ট্রাকচারটা চেঞ্জ হয়। সো স্ট্রাকচার চেঞ্জের উপরে কি কি ফ্যাক্টর কাজ করে? ওয়ান ইজ দ্য টেম্পারেচার, সেকেন্ড ইজ হোয়াট, the method of cooling, third is the timing of cooling. ওকে, এই তিনটা ফ্যাক্টর যখন একত্র হয় তখন আমার এই স্ট্রাকচারটা চেঞ্জ হয়, সেটা আমরা সামনে আসতেছি ধীরে ধীরে। সো ফরমেশন অফ হাইপোইউটেকটয়েড স্টিল। হাইপোইউটেকটয়েড মিন্স এই যে ইউটেকটয়েড পয়েন্টটা আছে সেটার বাম সাইডে যা থাকবে, মানে বিফোর ইউটেকটয়েড। সো এই পোর্শনটা নিয়ে কথা হবে, এই যে এই পোর্শনের এই 0.8 যেটা আছে সেই পোর্শনটা নিয়ে জাস্ট কথা হবে। ওকে, তো এটাকেই আবার আমরা জুম ইন করে এই চিত্রটা আঁকলাম। ওকে, তো এই যে ছোট পোর্শনটা হচ্ছে এই পোর্শন রাইট, রাইট, এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে এই দুটো লাইন, এই যে জিজেসি। ওকে, জিজেসি। ওকে, সো বইয়ের ভাষায় যেটা করা হয়, এই লোয়ার ক্রিটিক্যাল পয়েন্টটাকে বলা হয় A1 লাইন, আপার ক্রিটিক্যাল টেম্পারেচার লাইনটাকে বলা হয় A3 লাইন, এবং এই লাইনটাকে বলা হয় ACM লাইন, এবং এই ইউটেকটয়েড পয়েন্টের পরে এই লাইনটাকে A31 বলা হচ্ছে। ওকে, এগুলা কেন A1, A3, A31, ACM, এগুলো সবই বইয়ে আছে, একটু বইটা খুলে দেখে নিবা, আমার এখন মনে পড়ছে না, বাট whenever I find it I will utter that again. ওকে, সো বইয়ে যদি দেখো তো প্রত্যেকটা ক্ষেত্রে এই লাইনগুলোর নামগুলো কোনটা কি নাম সে প্রত্যেকটা জিনিসই আছে, ওটা তার আমরা না গেলাম। সো হাইপোইউটেকটয়েড স্টিলের কিভাবে আমার স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে সেটা আমি বের করতে চাই। সো হাইপোইউটেকটয়েড মিন্স ইট হ্যাজ টু বি, carbon has to be lower than 0.8%. so carbon lower than 0.8% এ আমি এটা নিয়ে আসছি। সো ধরা হলো যে 0.2% আমার কাছে আছে, it can be taken at 0.4, 0.5, 0.6, whatever you like. ওকে, সো আমার কি আছে, একদম অস্টেনাইট রিজিয়নে যদি যাই, অস্টেনাইট রিজিয়নে যদি যাই তাহলে আমার ফুল অস্টেনাইট ভর্তি জিনিসটার মধ্যে, রাইট, আমার পুরো স্ট্রাকচার ভর্তি হচ্ছে অস্টেনাইট। ক্লিয়ার, বুঝা গেছে? অস্টেনাইট। সো এখন এখানে দেখাচ্ছে যে নিচে থেকে উপরের দিকে যাচ্ছে। ওকে, বা আই ক্যান কাম টু উপর থেকে নিচেও আসতে পারি, সেটা কোনো সমস্যা না। সো অস্টেনাইট থেকে যদি যাই, অস্টেনাইট এখানে ফুল অস্টেনাইট আছে, তারপরে যখন নিচে নামলাম, এই যখনই আমার এই আপার ক্রিটিক্যাল টেম্পারেচার লাইনটা আমি শেষ করব, দ্যাট মিন্স আমার অস্টেনাইটের মধ্যে অল্প অল্প করে ফেরাইট যুক্ত হতে থাকবে। ওকে, তো এইখানে যে লাইনটা দেখাচ্ছে এটা লোয়ার ক্রিটিক্যাল লাইনের ঠিক আগ মুহূর্তে, সো দ্যাট মিন্স হিয়ার পারলাইট কম্পোজিশন উইল বি মোর দেন এনি আদার কম্পোজিশন। সো এখানে দেখা গেছে যে পারলাইটের পরিমাণ আস্তে আস্তে পারলাইট তো না, সরি, ফেরাইটের পরিমাণ আস্তে আস্তে এখানে বাড়ছে এবং অস্টেনাইটের পরিমাণ আস্তে আস্তে কমছে। ওকে, so slowly the ferrite is getting more. তো যখনই আমার এই লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার চেঞ্জ হবে তখনই কি হবে, তখন হচ্ছে যে ফেরাইটের সাথে আমার এই পারলাইটটাও যুক্ত হওয়া শুরু করবে। সো তখন কি হচ্ছে, ফেরাইট প্লাস পারলাইটের একটা কম্বিনেশন ক্রিয়েট হবে, তার মানে হচ্ছে আমার এইখানে এসে অস্টেনাইটের কোনো অস্তিত্বই থাকবে না। সো এভরিথিং
has turned into perlite. ফেরাইট তো আগে থেকেই ছিল, all the austenite has been turned into perlite. ওকে, সো এই হচ্ছে বিষয়। তো যদি আমি এখন এই চিত্রটা যদি আমি বর্ণনা করতে চাই, তো প্রথমে তারা বলছে যে ওকে, we are going to discuss it according to the heating. তারা নিচে থেকে উপরের দিকে উঠতে চায়। তো নিচে থেকে যদি উপরে উঠতে চায়, তাহলে পরে আমি যদি এখানটাতে দেখি, এখানে হচ্ছে যে আমার ফেরাইট এন্ড পারলাইটের মিক্সচার। তো সো ফেরাইটটা অলওয়েজই আমার সাদা পোর্শন দিয়ে দেখানো হয়। ফেরাইটটা যেহেতু সাদা, এই জন্য ফেরাইটটাকে আমরা সাদা পোর্শন দিয়ে দেখাই। আর পারলাইটটা হচ্ছে আমার কিরকম দেখতে, পারলাইটটা হচ্ছে আমার ল্যামেলার, মানে লম্বা লম্বা। ওকে, এই কারণে পারলাইটটা এভাবে দেখানো। সো ফেরাইট এন্ড পারলাইটের একটা মিক্সচার পাওয়া গিয়েছে। যখন এটাকে হিট করে নিয়ে আমি লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রস করি, তখন আমার এই ফেরাইটের মতোই থাকে, বাট পারলাইট স্টার্টস টু বিং অস্টেনাইট। ওকে, সো দিস বিকামস ফেরাইট এন্ড অস্টেনাইটের একটা মিক্সচার। তারপর যখন আমি আপার ক্রিটিক্যাল টেম্পারেচার আমি গেইন করি, তখন অল দিস ফেরাইট এন্ড পারলাইট বিকামস অস্টেনাইট। ওকে, আবার এই জিনিসটাকে যখন আমি রুম টেম্পারেচারে যখন এটাকে আমি ঠান্ডা করব, কুল করব, তখন আবার কি হবে, তখন আবার ফেরাইট এন্ড পারলাইটের একটা মিক্সচার হবে। ক্যান ইউ সি দ্য ডিফারেন্স? এইটা এবং এটা কিন্তু ফেরাইট পারলাইটেরই দুইটা ভার্সন। ওকে, ফেরাইট এন্ড পারলাইটেরই দুইটা ভার্সন। এখন এখানে কি বলা হচ্ছে, এখানে আমি বলছি কুলিং টু রুম টেম্পারেচার। সো আমার এই যে হিট থেকে কখন এটা পাবো এবং কখন এটা পাবো, সেটারও কিন্তু একটা ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে। ওকে, সো ফেরাইট যখন অস্টেনাইটকে আমি রুম টেম্পারেচারে কুল ডাউন করব, তখন ফেরাইট পারলাইটেরই একটা মিক্সচারে চলে আসবে, বাট সেগুলো কিন্তু ছোট ছোট গ্রেইনের হবে। কার্বন পরিমাণ বাড়াতে হবে না? হ্যাঁ, না না, কার্বন কম্পোজিশন ইজ সেম, জাস্ট মেথডের চেঞ্জের কারণে আলটিমেটলি দিস বিকামস দিস। ওকে, উইথ দ্য টাইম আমরা যে কুলিং কার্ভটা পড়ি, সেটা কিন্তু আমরা হচ্ছে কুলিং মেথড এবং টাইমের উপর ডিপেন্ড করে সেটা বলি না আমরা। সো আমি কি বলছিলাম, আমি অনেকবারই বলেছি যে আমি এটাকে অনেকভাবে ঠান্ডা করতে পারি। এক হচ্ছে পানির মধ্যে ঠান্ডা করতে পারি, আমি তেলের মধ্যে ঠান্ডা করতে পারি, আমি এয়ারে ঠান্ডা করতে পারি, ডিফারেন্ট ওয়েতে আমি এটাকে ঠান্ডা করতে পারি। সেটা আমরা যখন এই যে হিট ট্রিটমেন্ট করবো, তখন এগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো আমার এখানে যেটা বলা হচ্ছে যে এটা হচ্ছে তোমার স্টেবল কন্ডিশন অফ ফেরাইট পারলাইটের মিক্সচার। ঠিক আছে, ফেরাইট পারলাইটের মিক্সচারটা স্টেবল এইটা। বাট যখন আমি অস্টেনাইটকে একইভাবে রুম টেম্পারেচারে ঠান্ডা করব, তখন কি হবে, আমার ছোট ছোট গ্রেনই থাকবে, জাস্ট ফেরাইট এন্ড পারলাইট হয়ে যাবে। বুঝা গেছে? পরবর্তীতে যখন এটাকে আরো ঠান্ডা করা হবে, তখন অ্যাকচুয়ালি এরকম বড় গ্রেইনের এই ফেরাইট পারলাইটের মিক্সচার পাওয়া যাবে। Am I clear? আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? জি স্যার। স্যার, জি, রুম টেম্পারেচারে যদি ঠান্ডা করে তাহলে হচ্ছে ছোট ছোট গ্রেন থাকবে স্যার। আর yes. প্রথমটা হচ্ছে কিরকম ভাবে করলে মানে কি হবে স্যার? হ্যাঁ, আসবে ওটা হিট ট্রিটমেন্টে আমরা যখন পড়বো তখন আসবে। কিন্তু এই যে রুম টেম্পারেচারে যে ঠান্ডা করলা, দ্যাট মিন্স তোমার রুম টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি ধরা হয়, রাইট? 25 ডিগ্রি ধরা হয়, সেখানে তোমার ইয়ে করা হয়েছে, সেখানে তোমার এটাকে ঠান্ডা করা হয়েছে। আর এই যে ঠান্ডাটা, এটা তোমার তুমি পানি দিয়ে করতে পারো, রাইট? পানি দিয়ে করলে পরে কিন্তু তোমার রুম টেম্পারেচারের নিচেও, ঠান্ডা পানি দিয়ে যদি করো, রুম টেম্পারেচার নিচেও তোমার জিনিসটা ফরমেশন হচ্ছে। বুঝতে পেরেছো? এই পুরো জিনিসটাই ডিপেন্ড করে কি পরিমাণ সময় তুমি এটাকে দিবা এবং কি ওয়েতে তুমি এটাকে ঠান্ডা করবা সেটার উপরে। ওটার উপরে তোমার উপরের যে কোর সারফেসটা আছে, সেই সারফেসটা চেঞ্জ হয়, যার কারণে পুরো স্ট্রাকচারটি চেঞ্জ হয়ে যায়। এই হিট ট্রিটমেন্টের পুরো বিষয়টাই, এটা আমাদের পরবর্তী চ্যাপ্টার। এই তোমাদের এই স্ট্রাকচার গুলো তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের এখন যেটা দেখানো হচ্ছে যে হাইপোইউটেক্টয়েড স্টিলের, মানে তোমাদেরকে এখন ফ্যামিলিয়ারাইজ করা হচ্ছে
ফেরাইট, পারলাইট, সিমেন্টাইট, অস্টেনাইট, লিডেবোরাইট এগুলাকে কিভাবে আলাদা করবা, উইথ মাইক্রোস্ট্রাকচার কিভাবে আঁকা হবে সেটা তোমাদেরকে এখন দেখানো হচ্ছে। ওকে, আমি বুঝতে পারছি। তোমরা এখন যে কনসেন্ট্রেট যেটা করছো সেটা হচ্ছে যে তোমার এই মাইক্রোস্ট্রাকচারে এই জিনিসগুলো কিভাবে ডিস্টিংগুইশ করা যায়, কিভাবে দুটাকে আলাদা আলাদা জিনিস যে সেটা কিভাবে দেখানো যায়, সেই জিনিসটা আমরা এখন ফোকাস করছি। এর স্যার পরবর্তী ইয়েস, আমরা তো স্যার টেম্পারেচার চেঞ্জ করে করে স্টিলগুলো চেঞ্জ করতেছি, কিন্তু স্যার তো কার্বনের কম্পোজিশন তো চেঞ্জ করতেছি না, তাই না স্যার? কার্বনের কম্পোজিশন তো চেঞ্জ করব না আমি। একই কার্বন একই কম্পোজিশনে টেম্পারেচার ডিফারেন্সের কারণে কিরকম ভাবে আমার স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। বিভিন্ন রিজিয়নে আমি এটা দেখাচ্ছি। যদি তুমি এইখানে বুঝো পয়েন্ট টু তে এসে নিয়ে তুমি যদি মাইক্রোস্ট্রাকচার বুঝো, তার মানে হচ্ছে তোমার 0.8 পর্যন্ত তোমার মাইক্রোস্ট্রাকচারে চেঞ্জ নাই। এই জন্য কার্বন কম্পোজিশন চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না, কেননা তোমার ফেরাইট পারলাইটই থাকবে। এই পুরো জোনটাই তো তোমার সেম ইয়ে দিবে, এই পুরো জোনটাই, this full zone will give you the same microstructure, so you don't need to actually change the composition. Okay, this whole zone will give you the same microstructure, so you don't need to change the composition. Okay, all you need to do is to understand what sort of microstructure this whole region is containing. Am I clear? Yes স্যার। এই ফুল অস্টেনাইট জোন কিন্তু তোমাকে সেম স্ট্রাকচারই দিবে। ওকে, কিন্তু তুমি যদি যে কার্বন কন্টেন্ট চেঞ্জ করে দাও, এই যে তখন এটা হাইপার ইউটেক্টয়েড স্টিল হয়ে যাবে, তখন তোমার হচ্ছে অন্যরকম ইয়ে আসবে, বাট ইট স্টিল ইজ দ্য সেম। ওকে, পারলাইটের পর এখানে পারলাইট হয়, তো এখানে পারলাইট এটা ক্রস করার পরে হচ্ছে তোমার পারলাইটের থাকে না, তখন সেটা ফেরাইট আর সিমেন্টাইট হয়। হাইপো এই জন্যই ইউটেক্টয়েড পয়েন্টটা আমরা ধরেছি। ওকে, সো নাও লেটস মুভ অন। এখানে হচ্ছে যে তোমার less than 0.8% কার্বনের জন্য কিভাবে দেখা হচ্ছে, সেম থিং এগেইন। ওকে, সো ফার্স্টে কি হয়, আমার এই অস্টেনাইটের ইয়ে, অস্টেনাইটের কিন্তু আমার ফরমেশন হচ্ছে এফসিসি, মানে ফেস সেন্টার কিউবিক। ওকে, বাট আমার এই ফেরাইটের কিন্তু ইয়ে হচ্ছে যে ফেরাইটের ইয়ে কিন্তু আমার হচ্ছে বডি সেন্টার কিউবিক। সো ফেস সেন্টার কিউবিক সিস্টেম থেকে বডি সেন্টার কিউবিক সিস্টেমে আমি ট্রান্সফার হচ্ছি। সো মাই with the help of temperature, with the change of temperature, my structure is going to change. So কি হচ্ছে, এখানে আস্তে আস্তে সবগুলো অস্টেনাইট থাকে, তারপর যখন এই ইয়েটা ক্রস হয়, আপার ক্রিটিক্যাল টেম্পারেচারটা ক্রস হয়, এসিএম লাইনটা A3 লাইনটা ক্রস হয়, তখন সেখানে কি ছোট ছোট করে ফেরাইট জমতে থাকে। ওকে, তো এটার নাম হচ্ছে প্রো ইউটেক্টয়েড ফেরাইট। ওকে, সেই ফেরাইটটা যখন জমতে থাকে, জমতে জমতে এক সময় এটা অনেক বেশি পরিমাণে হয়ে যায় এবং অস্টেনাইট তোমার কমে যেতে থাকে। ওকে, সো প্রো ইউটেক্টয়েড ইয়েতে যখন ফেরাইট ফর্মেশন প্রায় শেষ, তখন আমি দেখতে পাই কিছু কিছু অস্টেনাইট থাকে, কিন্তু বাকি সবই ফেরাইটে পরিণত হয়ে গেছে। আবার যখন আমি A1 লাইনটা ক্রস করে নিচে নেমে যাই, সাথে সাথে আমি দেখতে পাই যে অস্টেনাইটটা হ্যাজ বিকাম পারলাইট। ওকে, দেখো যেখানে যেখানে এ লেখা ঠিক সেখানে সেখানেই পারলাইট ক্রিয়েট হয়েছে। ওকে, কিন্তু ওই ফেরাইট যেটা আছে সেই ফেরাইট সেটা অলরেডি ক্রিয়েটেড। বুঝা গিয়েছে? Do you have any confusion? আচ্ছা, আমরা যদি এখানে যদি একটু রিডিং পড়ি, তাহলে কি লেখা আছে? অ্যালোট্রপিক ট্রান্সফরমেশন অফ অস্টেনাইট টু ফেরাইট। অ্যালোট্রপিক মিন্স হচ্ছে একই একই টেম্পারেচারে ডিফারেন্ট স্টেটে থাকতে পারে এমন কোনো পদার্থ। ওকে, ডিফারেন্ট স্টেটে থাকতে পারে একই টেম্পারেচারে। ওকে, একই কম্পোজিশনে ডিফারেন্ট স্টেটে থাকতে পারে, সেটা কে বলা হয় অ্যালোট্রপিক। So allotropic transformation means composition is not going to change, but your state is going to change. So transformation of austenite FCC to ferrite starts at A3 line. এই যে A3 লাইন থেকে স্টার্ট হয়,
at the grain boundaries of austenite. Grain boundary হচ্ছে এই যে এই বাউন্ডারি গুলো, এই বাউন্ডারি গুলো থেকে অ্যাকচুয়ালি শুরু হয়, এই বাউন্ডারি গুলো থেকে অ্যাকচুয়ালি তোমার ফেরাইট তৈরি করা শুরু হয়, সেটাই এখানে দেখা যাচ্ছে। Since ferrite can dissolve very little carbon, the extra carbon comes out of the solution and remaining austenite becomes richer in carbon. So এই ফেরাইট যেহেতু খুবই অল্প পরিমাণ কার্বন নিতে পারে, সো ফেরাইটের মধ্যে কোনো প্রকার কার্বনের চেঞ্জ হয় না, যা হয় এই তোমার এই অস্টেনাইট যে পোর্শনটা আছে সেই অস্টেনাইট পোর্শনটা হয়, এই গ্রেন বাউন্ডারিটা আস্তে আস্তে ছোট হতে থাকে এবং এখানে ইউটেকটয়েড যে ফেরাইটটা আছে সেই ফেরাইটের পরিমাণ বড় হতে থাকে। দেখো যেখানে যেখানে এ আছে 1 2 3 4 5 5টা এ লেখা, দেখো ঠিক সেখানে সেখানেই এই এরিয়াগুলোকে কমিয়ে দিয়ে সেখানেই এটা রিটেইন করা হয়েছে। ওকে, গ্রেন বাউন্ডারির এই পোর্শন গুলো আস্তে আস্তে বড় হয়েছে এবং এই এটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। ওকে, জাস্ট ট্রান্সফরমেশনটা ভালো মতো বোঝানোর জন্য। সো while you draw, তোমরা যখন এই জিনিসটা আঁকতে যাবা তখন এই জিনিসটা যদি মেনটেন করতে পারো দেন ইট উইল বি ভেরি গুড। ওকে, যে কোনো জায়গায় এ বসায় না দিয়ে এইটা যে এইভাবে আসছে আস্তে আস্তে বড় হয়েছে, এই পোর্শনটা ছোট হয়ে গিয়েছে, ছোট হয়ে গিয়ে ছোট ছোট বাউন্ডারি তৈরি হয়েছে, সেটা যদি মেনটেন করতে পারো দেন ইউ উইল গেট দ্য ফুল মার্কস। ওকে, আবার এই এ গুলোই এইখানে আর কোনো পারলাইট ক্রিয়েট হয় না নতুন করে, সরি এখানে আর কোনো পারলাইট ক্রিয়েট হয় না, ঠিকই বলেছি, এখানে কোনো পারলাইট ক্রিয়েট হয় না, যে অস্ট্রাইট গুলো যেগুলো আছে সেগুলোই পারলাইট ক্রিয়েট হয়। ওকে, that becomes a perlite. At 723 degrees Celsius, the remaining gamma grains containing 0.8% carbon undergoes eutectoid reaction and forms perlite. A perlite create হয়। Okay, clear? I guess it's clear. So hypoeutectoid steel কে যদি আমি কোনোভাবে এটা মাইক্রোস্ট্রাকচারটা যদি আমি মাইক্রোস্কোপের নিচে আনি তাহলে পরে I can see this sort of things. এই যে এই ইয়েগুলো, these black portions are called perlite and these white portions are called ferrite. Okay, ferrite is always white, so the rest is perlite. পারলাইটটা কিরকম দেখতে, পারলাইটটা দেখো, পারলাইটটা কিন্তু এই যে দাগ দাগ লম্বা লম্বা ল্যামেলার দাগ দাগ। ওকে, ল্যামেলার দাগ দাগ। সো এটাকে যদি কখন এটাকে যদি আঁকতে হয় তাহলে পরে হাতে আঁকতে গেলে এভাবেই আঁকতে হবে। ওকে, গট ইট? এই মাইক্রোস্ট্রাকচার গুলো কিন্তু আঁকা শিখতে হবে। You have to distinguish the whole microstructures, ভালো মতো স্পষ্ট করে আঁকতে হবে যাতে করে বোঝা যায় যে you are trying to show this perlite and this one ferrite. ওকে, এগুলো তো ডাউনলোড করা ছবি, তোমাদের তো আসলে এই ছবি আঁকার প্র্যাকটিস করানো দরকার, যেটা সেশনাল ক্লাসে অনেক বেশি হইতো, সেশনাল ক্লাসে তো হাতে ধরে করানো যাচ্ছে না। সো তখন এগুলো সম্পূর্ণ প্র্যাকটিস হয়ে যেত এবং অনেক ভুল বের হতো, ভুল বের হলে অনেক কি হতো, বাট আই থিঙ্ক we can give some assignments to you so that you can actually practice these things. Practice করলে তখন এই জিনিসগুলো আসবে। So next যেই class test হবে, so be sure that there will be some microstructures you have to draw. Okay? Yes, sir. আচ্ছা, তাহলে আবার বলছিলাম যে 0.8% কার্বনে যখন আমার ইউটেকটয়েড স্টিলের 0.8% কার্বনে যখন এটাকে আমার কুলিং করা হচ্ছে তখন কিরকম হচ্ছে, 0.8 একদম এক্স্যাক্টলি 0.8%, মানে যেটা আমাদের পারলাইটের পারলাইট যে ইউটেকটয়েড পয়েন্ট যেটা, সেই ইউটেকটয়েড পয়েন্টার সেখানে যখন আমি এটা ট্রান্সফরমেশন দেখি তখন সেটা কি হয়, ট্রান্সফরমেশনটা এরকম হয়, অস্টেনাইট থেকে সরাসরি ল্যামেলার লেয়ারের পারলাইট পাওয়া যায় ইউটেকটয়েড রিঅ্যাকশনের পর। When an eutectoid steel is cooled slowly, all austenite grains transform into eutectoid mixture perlite, a lamellar or layered structure of ferrite and cementite. এই যে layered structure of ferrite and cementite. এখানে কি ভুল দিল? স্যার 0.8 এ তো পারলাইট থাকবে না, তাই না স্যার? 0.8 এ পারলাইট ক্রিয়েট হয়, 0.8%-এই যেটা আসে সেটাকেই পারলাইট বলে। কেন আমরা কি ভুলে গেছি? দেখো
আমরা যদি আবার আগেরটাতে ফেরত যাই, আমাদের যে বেসিক যেটা, আমাদের বেসিক তো এটা, রাইট? ইউটেক্টেড পয়েন্ট, এই পয়েন্টটাকেই আমরা তো পারলাইট বলি। কোথায় গেল? এই পয়েন্টটাকেই আমি I tell is perlite. Okay, and the rest portion is ferrite plus cementate. Okay, so this is ferrite and cementate হবে তো এখানে ferrite and perlite কেন লেখা? Okay, understood. Okay, so এইখানে পারলাইট এন্ড সিমেন্টেটের একটা মিক্সচার পাওয়া যাচ্ছে, দিস ওয়ান। এইখানে যেটা এই পয়েন্টে যেটা ক্রিয়েট হয় সেটাকেই অ্যাকচুয়ালি আমরা পারলাইট বলি। ওকে, সো এই আমার অস্টেনেটটা becomes a layered structure of ferrite and cementate. Okay, so layers of alternating phases of in perlite are formed by redistribution carbon between. Okay, no problem নেই। সো যেটা হয় যে আমার 0.8%ই তো আমার ইউটেক্টয়েড রিঅ্যাকশন হয়। ইউটেক্টয়েড রিঅ্যাকশন হওয়ার পরে অ্যাকচুয়ালি আর কোনো রিজিয়ন নাই। This region becomes a mixture of perlite and cementite. আবার এটাকে ফেরাইট প্লাস সিমেন্টাইটও বলা যায়, বিকজ দিস ইজ দ্য রিজিয়ন ওয়্যার হিয়ার। সো এটাকে পারলাইট এন্ড সিমেন্টাইট এই জন্য লিখেছে বিকজ 2% এর পরে অ্যাকচুয়ালি তোমার পারলাইটের আর কোনো এফেক্ট থাকে না। 2% এর আগ পর্যন্ত হাইপো ইউটেক্টয়েড স্টিলের ইয়ে থাকে, কি বলবো, ইউটেক্টয়েড স্টিলের রিজিয়ন থাকে। সো 2% পর্যন্ত আমি এটাকে পারলাইট প্লাস সিমেন্টাইটের কাতারে ফেলতে পারি, বাট আফটার 2% ইট বিকামস ইউটেকটিক, রাইট? বুঝতে পারছো কিনা বুঝতেছি না তো। So this is your eutectoid point, right? So এটা পর্যন্ত হাইপো ইউটেক্টয়েড, এটা হচ্ছে হাইপার ইউটেক্টয়েড। এই পোর্শনটা কিন্তু ইউটেকটিক আর ইউটেকটিক। তো এখানে কমন যেটা আছে এই পুরো জোনটাকেই আমি ফেরাইট প্লাস সিমেন্টাইট বলতে পারি, কিন্তু ইউটেক্টয়েডটা যদি আমি খেয়াল করি তাহলে পরে এই পোর্শন পর্যন্ত আমি বলতে পারি যে দিস ইজ কম্বিনেশন অফ পারলাইট প্লাস সিমেন্টাইট রিজিয়ন। ওকে, am I clear? এই রিজিয়নটার মধ্যেই পারলাইটকে আমি ইনক্লুড করতে পারি, বাট এখানে এই রিজিয়নটার মধ্যে আমি পারলাইটকে ইনক্লুড করতে পারবো না, কারণ এখানে আর ইউটেক্টয়েড কোনো রিজিয়ন নাই, এটা ইউটেকটিক রিজিয়নের মধ্যে পড়ে গিয়েছে। ওকে, দিস ইজ ওয়াই দ্যাট পোর্শন is called perlite plus cementite. Okay, সো ফার্স্ট কি হচ্ছে, সো আমি যদি আবার আমার স্ট্রাকচারটা দেখি, ফার্স্ট হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে স্টেট শুরু হয় হচ্ছে আমার গ্রেইন বাউন্ডারি থেকে। সো অস্টেনেটের গ্রেইন বাউন্ডারিতে ছোট ছোট করে আমার ইয়ে শুরু হয়, চেঞ্জেস শুরু হয়, তারপর আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে নিয়ে পুরো পোর্শনে চলে যায়। তো এখানে কি বলা হচ্ছে, এখানে পারলাইটের যেই ওই ইউটেক্টয়েড স্টিলের যেটা হয় সেটা সেখানে কি হয়, austenite of 0.8% carbon cannot change into ferrite until some of its carbon atoms come out of solution. So ferrite এটা যেতে পারে না, straightforward. So first atom of transformation is the precipitation of carbon atoms out of austenite from plates of cementite 6.67%. So the cementite যেটা আছে সেখান থেকে সেই কার্বনটাকে বের করে নিয়ে ইমিডিয়েটলি পরবর্তী যেই ইয়েটা আছে, পরবর্তী যেই সিমেন্টেটটা আছে সেখানের সাথে কার্বনের সাথে সে রিঅ্যারেঞ্জ করে সেটাকে ফেরাইট তৈরি করে। তারপরে আস্তে আস্তে সেই ফেরাইটটা
এই থিন লেয়ারের ফেরাইট একটার পর একটা বসতে 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 এই ফেরাইট পুরো স্ট্রাকচারটা চেঞ্জ করে নিয়ে ফেরাইটে চলে যায়। ওকে, সো দিস ইজ ইউর ইউটেকটিক স্টিলের এই যে যে এটা আমরা দেখিয়েছিলাম লাইক দিস ইজ হাউ ইউ সি। ওকে, মাইক্রোস্ট্রাকচারটা এরকম দেখতে হয়। সো ল্যামেলার পারলাইট ক্রিয়েট হয়। এখন আসতেছি ইউটেকটয়েড স্টিলের 8.8% এর বেশি যখন হবে তখন কি হবে। ইউটেকটয়েড স্টিলের 0.8% এর বেশি হবে বা 2% এর কম থাকবে তখন কি হবে। তখন ওই আবার আগের মতোই, যখন এখানে থাকবে তখন হচ্ছে যে আমার গ্রেন বাউন্ডারির মধ্যে প্রথমে ট্রান্সফরমেশন শুরু হবে এবং আস্তে আস্তে কি হয়, এটা যেহেতু পারলাইট এন্ড সিমেন্টাইটের একটা মিক্সচার, সো আস্তে আস্তে এই এ পয়েন্ট গুলো, এই পুরো বাউন্ডারি গুলো সরে আসে এবং সিমেন্টাইট মাঝখানে ক্রিয়েট হতে শুরু করে। আগে কিন্তু ক্রিয়েট হয়েছিল পারলাইট, আগে ফেরাইট, এবার কিন্তু স্লোলি তৈরি হচ্ছে সিমেন্টাইট। তো সিমেন্টাইটটা কি করে, সিমেন্টাইটটা পুরো গ্রেন গুলোকে আলাদা করে দেয় এবং এই অক্সাইডটা পরবর্তীতে আবার পারলাইটে ট্রান্সফার হয়। ওকে, so this is how hyper eutectoid steel মাইক্রোস্ট্রাকচারটা চেঞ্জ হয়। ওকে, স্যার এটা একটু আরেকবার বলবেন স্যার, এটা বুঝতে পারিনি। আগেরটা কি ছিল, আগেরটা হচ্ছে গ্রেন বাউন্ডারি থেকে শুরু হয়েছে, সি এখানেও বাউন্ডারি থেকেই শুরু হবে, রাইট, সেম। ওকে, কোথায় ছিল এটা, জাস্ট বিলো দি আপার ক্রিটিক্যাল টেম্পারেচার। 8% এর পরে কিন্তু তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার চেঞ্জ, লাইনটা কিন্তু চেঞ্জ, তখন কিন্তু তুমি আর A3 লাইন ক্রস করো না, তখন তুমি লাইন ক্রস করো হচ্ছে ACM লাইন। ওকে, তোমার কিন্তু এই লাইনটা নাই আর, এখন এই লাইনটা। তো কি হয়, তোমার এখানে গ্রেন বাউন্ডারি থেকে সব সময় শুরু হয় চেঞ্জ, এরকম ছোট ছোট করে চেঞ্জ হওয়া শুরু করেছে। ওটা কি ছিল, প্রো ইউটেকটয়েড ফেরাইট, রাইট, প্রো ইউটেকটয়েড ফেরাইট ক্রিয়েট হয়েছিল। ওকে, আর এই ক্ষেত্রে কি ক্রিয়েট হবে, এই ক্ষেত্রে হবে প্রো ইউটেকটয়েড সিমেন্টাইট। গট ইট, ইয়েস স্যার। বোঝা গিয়েছে, প্রো ইউটেকটয়েড সিমেন্টাইট ক্রিয়েট হওয়া শুরু হবে। তো সিমেন্টাইট শুরু হওয়ার পরে যখন এটা লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারের ঠিক আগ মুহূর্তে দেখা যায় যে প্রত্যেকটা গ্রেইন একদম আলাদা হয়ে যায় এবং মাঝখানে তোমার একটা কন্টিনিউয়াস সিমেন্টাইটের একটা নেটওয়ার্ক তৈরি হয়। ওকে, তারপর স্যার তাহলে 8% এর কম হলে মাঝখানে সিমেন্টেট হয় না, কিন্তু 8% এর বেশি হলে তখন স্যার সিমেন্টেট ক্রিয়েট হয় মাঝখানে। রাইট, তোমার হচ্ছে যে এই পাশে তো তোমার ফেরাইট আছে, রাইট, এই পাশে তোমার ফেরাইট আছে। ওকে, এটা হচ্ছে ফেরাইট, Yes, sir. এই ফেরাইট প্লাস হচ্ছে তোমার পারলাইট হচ্ছে এই রিজিয়নটুকুতে। ওকে, এই ফুল রিজিয়নটুকুতে যখনই তুমি এই রিজিয়নটা ক্রস করতেছো তখন তোমার আর ফেরাইটের কোনো রিজিয়ন থাকে না, তখন তোমার সরাসরি সিমেন্টেটের রিজিয়নে চলে যায়। ওকে, তখন তোমার এই পারলাইটের মধ্যে থাকে, সাথে সিমেন্টেট যোগ হয়, ফেরাইটের পরিবর্তে সিমেন্টেট তৈরি হচ্ছে, আর তোমার এই অস্টেনেটটা কনভার্ট হয়ে যাচ্ছে পারলাইটে। পারলাইটটা অলওয়েজই তোমার এরকম হ্যাশ দিয়ে করা হয়। বুঝা গেছে? Yes, sir. আচ্ছা, সো এই হচ্ছে তোমার সেই সিস্টেম। এটা যখন তুমি whenever you zoom it in your microscope then you will see this sort of behavior. ওকে, তো এই যে পারলাইট যেটাকে বলা হচ্ছে, এই পারলাইটটাকে কিন্তু আরেকটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্টের মতো। সি দিস রিজিয়ন ইজ লুকস লাইক এ ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় কিন্তু এরকম একটা ছাপ পড়ে, পড়ে না? স্যার সো এইটাকে, সো এইটা যখনই আমরা এরকম একটা কন্টিনিউয়াস লাইন দেখব, সাদা লাইন, তখনই আমরা ধরে নেব যে দিস ইজ আওয়ার সিমেন্টাইট, এন্ড যখন দেখবো এরকম ইয়ে আছে দিস ইজ আওয়ার পারলাইট, সো দিস ইজ আওয়ার হাইপার ইউটেকটয়েড স্টিল। ওকে, সো
So I guess we can stop here. এটার পরে যা আছে সেগুলো আমরা পরে ডিসকাস করব নেক্সট ক্লাসে। So if you have any question you can ask, or else we can conclude this class here. কারো কোনো প্রশ্ন আছে? Okay, যদি না থাকে, in this case we can end this class here. See you in the next class. Thank you. Sounds.